হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 হিস্ট্রি চ্যাপ্টার 3 আমরা লাইন ভিত্তিক পড়াটা পড়ব। লাইন ভিত্তিক চ্যাপ্টার 3 পার্ট 2 পর্যন্ত আমাদের হয়ে গিয়েছিল। তোমরা অনেকেই বলেছো ম্যাম পার্ট 3টা দেননি। হ্যাঁ, দেওয়া হয়নি, তো পার্ট 3টা আজকে আমি আলোচনা করব। তার মানে নালন্দা পর্যন্ত অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা আজকে বিক্রমশীল থেকে পড়ব। আজকে তোমাদের পরপর ভিডিও থাকবে, অর্থাৎ লাইন ভিত্তিক পড়াটা থাকবে, ওয়ান শট ডিসকাশন থাকবে। তো চ্যানেলে চোখ রাখবে, নোটিফিকেশনগুলো অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। যা যা আলোচনা করেছি তোমরা আমার যারা রেগুলার সাবস্ক্রাইবার প্রত্যেকে জানো যে সব প্লে লিস্টে পাবে। যারা নিউ তাদের জানাচ্ছি, যা যা আমি এর আগে আলোচনা করেছি প্লে লিস্টে পেয়ে যাবে। লাইন ভিত্তিক পড়াটা যখন আমি পড়াবো, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, তাহলে যে কোনো বড় প্রশ্ন এলে নিজেরাই লিখতে পারবে। এবং হিস্ট্রি এমন একটা সাবজেক্ট আছে যাকে তোমরা ভালোবেসে ফেলবে। তো সাবজেক্টটা একটু বোঝার আছে, যদি একটু ভালো করে কনসেন্ট্রেট হয়ে করো, অবশ্যই হিস্ট্রিতে অনেক ভালো নম্বর অ্যাচিভ করা যায়। যাই হোক, আর কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো, যারা রেগুলার স্টুডেন্ট ভিডিও দেখবে অবশ্যই আমাকে কমেন্টস করো। দেখো কি বলেছে। আমরা টুকরো কথা এবার আমরা কি পড়বো না, বিক্রমশীল সম্বন্ধে একটু পড়বো। আগে একটু পড়ে নি, দেন আমি বোঝাচ্ছি। বলছে, পাল সম্রাট ধর্মপাল খ্রিস্টীয় 8ম শতকে মগধের উত্তরভাগে গঙ্গার তীরে আধুনিক ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন। পরবর্তী 500 বছর এটি টিকে ছিল। কত বছর টিকে ছিল? 500 বছর। যেখানে যেখানে দাগ দেওয়া আছে লাইনে দাগ দিয়ে দেবে। এই মহাবিহারে বৌদ্ধ ধর্মচর্চা ও শিক্ষার জন্য 100-র বেশি আচার্য ছিল। সেখানে পড়াশোনার জন্য ছাত্ররাও আসতো। এখানে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন ইত্যাদি বিষয় পড়ানো হতো। সর্বোচ্চ 3000 ছাত্র এখানে পড়াশোনা করত। ভালো করে শোনো। দেন বলছে, বিনা খরচে তারা শিক্ষার ব্যবস্থা ছিল। এখানে প্রবেশিকা পরীক্ষা দিয়ে ছাত্রদের ভর্তি হতে হতো বিক্রমশিলায়, কিন্তু অর্থাৎ আগে অ্যাডমিশন টেস্ট দিতে হতো। ঠিক আছে, নেক্সট বলেছে, শিক্ষা শেষে তাদের উপাধি প্রদান করা হতো। বিক্রমশীল ছিলেন বজ্রযান বৌদ্ধ মতচর্চার একটি বড় কেন্দ্র। ওকে, এর গ্রন্থাগারে ছিল বহু মূল্যবান পাণ্ডুলিপি। কি ছিল? পাণ্ডুলিপি। দীপঙ্কর শ্রীজ্ঞান ছিলেন এই মহাবিহারের অন্যতম মহাচার্য। এই মহাবিহারকেও 3ত্রয়োদশ শতকে তুর্কি অভিযানকারীরা ধ্বংস করেছিল। তাহলে বিক্রমশীল মহাবিহার খুব ইম্পর্টেন্ট। কি জানলাম এটার সম্বন্ধে আমরা? মোট কথা না, পাল আমলে কি ছিল না, একটা বিখ্যাত যে মহাবিহার, সেই বিখ্যাত মহাবিহারের মধ্যে পড়ছে হচ্ছে বিক্রমশীল মহাবিহার। ওকে, পাল রাজা কে ছিলেন না, ধর্মপাল মগধের উত্তরে গঙ্গা নদীর যে তীরে, আমরা বলতে পারি মগধের উত্তরে গঙ্গা নদীর তীরে, বর্তমান যেখানে আমরা ভাগলপুর যেটা আছে না সেটা। তো যাই হোক, গঙ্গা নদীর তীরে বর্তমান যে ভাগল শহর, সেই ভাগল শহরের কাছে বিক্রমশীল মহাবিহারটাকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কে না, পাল রাজা ধর্মপাল। ওকে, বিক্রমশীল মহাবিহারের বৌদ্ধ চর্চা বা বৌদ্ধ ধর্মচর্চার একটা প্রধান কেন্দ্র আমরা এটা বলতে পারি। এখানে বিভিন্ন বিষয় শাস্ত্র নিয়ে পড়াশোনা করানো হতো, যেমন ব্যাকরণ, দর্শন, তর্কশাস্ত্র, এগুলো নিয়ে পড়াশোনা করানো হতো। আর এইটা ছিল, মানে এই যে বিহারটা ছিল, এখানে বজ্রযান বৌদ্ধ ধর্মচর্চার একটা বড় কেন্দ্র ছিল। কি বললাম? এই যে বিক্রমশীল ছিল, সেটা কি ছিল না, বজ্রযান ধর্মচর্চার একটা বড় কেন্দ্র ছিল। এইখানে যে গ্রন্থাগার ছিল, এখানে প্রচুর মূল্যবান পাণ্ডুলিপি এখানটা পাওয়া যেত। ঠিক আছে, বিক্রমশীল মহাবিহারে মোটামুটি 3000 ছাত্রছাত্রী পড়াশোনা করত। এখানে পড়াশোনার তারা সুযোগ পেত এবং তাদের অ্যাডমিশন টেস্ট দিয়ে, অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা দিয়ে এখানে তাদেরকে যোগদান করতে হতো, বা তারা এখানে চান্স পেত, আমরা বলতে পারি। ওকে, এখানে কিন্তু ছাত্রদের বিনা খরচেই শিক্ষাদান করা হতো, অর্থাৎ শিক্ষাদানের জন্য কোনো রকম কোনো পয়সা পাতি নেওয়া হতো না। এবং ছাত্ররা যখন পাশ করে বেরোতো, তাদের কিন্তু ডিগ্রি দেওয়া হতো, বা আমরা বলতে পারি উপাধি তাদেরকে কিন্তু প্রদান করা হতো।
ঠিক আছে। অতীশ দীপঙ্করের কথা আমরা অনেক পড়েছি। অতীশ দীপঙ্কর কিন্তু এই যে বৌদ্ধ বিহার ছিল বা এই যে বিক্রমশীল ছিল, এখানের একজন মহা পণ্ডিত ছিলেন বা মহাচার্য ছিলেন আমরা বলতে পারি। ওকে, ক্লিয়ার? আর এই যে বিক্রমশীল ছিল, এখানটায় 114 জন শিক্ষক কিন্তু এই বিক্রমশীল যে মহাবিহার, এখানটায় কিন্তু পড়াশোনা করাতেন বা পড়াতেন। ঠিক আছে। বহু বৌদ্ধ ভিক্ষুক তিব্বত থেকে এখানে পড়াশোনা করতে আসতো। গল্পের মতো মনে রাখবে এগুলো। আর একটা কথা লাস্টে আমাদের মাথায় রাখতে হবে, না তুর্কি আক্রমণকারীরা এই মহাবিহারকে আক্রমণ করে এবং তারা কিন্তু ধ্বংস করে দিয়েছিল। কবে ধ্বংস করেছিল? না ত্রয়োদশ শতকে। তাহলে মোট কথা অনেকগুলো কথা জানতে পারলাম। ধর্মপাল এখানে এই মহাবিহারটা তোমার স্থাপন করেছিল কোথায়? না উত্তর দিকে বা মগধের উত্তর ভাগে গঙ্গা নদীর তীরে, যেটা এখন ভাগলপুর শহর কাছে আমরা বলতে পারি। ঠিক আছে। আর এখানে ব্যাকরণ শাস্ত্র, দর্শন, তর্কশাস্ত্র এগুলো পড়ানো হতো। আর এখানে প্রধান ছিল হচ্ছে বৌদ্ধযান, বৌদ্ধ ধর্মচর্চা। কি বললাম? বজ্রযান বৌদ্ধ ধর্মচর্চার এটা একটা বড় কেন্দ্র ছিল বলে আমরা বলতে পারি। এখানে বহু মূল্যবান পুঁথি ছিল, পাণ্ডুলিপি যাকে আমরা বলতে পারি ছিল। আর এখানে 3000 ছাত্রছাত্রী ছিল, ছাত্রী নয়, ছাত্র ছিল। আর 114 জন শিক্ষক ছিল। ক্লিয়ার? এটা কনসেপ্টটা ক্লিয়ার হলো। নেক্সট পরেরটায় আমরা যাব। নেক্সট বলছে পাল যুগের শিল্পরীতিতে প্রাচ্য শিল্পরীতি বলা হতো। পাল যুগের শিল্পরীতিকে কি বলা হতো? প্রাচ্য শিল্পরীতি বলা হতো। এই রীতির পূর্বসূরি ছিল গুপ্ত যুগের শিল্পকলা। কি ছিল? দাঁড়া একটু বড় করে দিই। হ্যাঁ, জাস্ট আ সেকেন্ড। ওকে, তাহলে কি বলছে এখানে? যে এই রীতির পূর্বসূরি ছিল গুপ্ত যুগের শিল্পকলা। পাল আমলে স্থাপত্যের মধ্যে ছিল স্তূপ, বিহার ও মন্দির। তবে প্রকৃতির কোপে এবং মানুষের রোষে এই স্থাপত্য আর বিশেষ কিছু নেই। তাহলে পাল যুগের কি ছিল? না আমরা জানতে পারলাম যে শিল্পরীতি কি ছিল? না প্রাচ্য শিল্পরীতি বলা যেতে পারে। ঠিক আছে। আর এখানে বেসিক্যালি স্তূপ, বিহার, মন্দির এগুলো পাল আমলে স্থাপত্যের মধ্যে পড়তো। তবে দিনে দিনে কি হয়েছে, দিন যত যাতে গেছে প্রকৃতির কোপে অর্থাৎ ঝড় বৃষ্টি এসবের ফলে জিনিসগুলো ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে। তো এছাড়াও মানুষের রোষে মানুষ অনেক ক্ষতি করে স্থাপত্যের। এটা আমরা আমাদের আর মানে এখন তো মানুষ অনেক বেশি সজাগ, আগে অনেক বেশি হতো এগুলো। ঠিক আছে। একটা স্থাপত্যের গায়ে খড়ি দিয়ে দাগ কাটছে, তোমার চক দিয়ে, চক নয় কি যেন বলে, পাথর দিয়ে নাম লিখছে। তো এইভাবে করে জিনিসপত্র কিন্তু যথেষ্ট নষ্ট হয়। তবে এখন এগুলোকে যথেষ্ট রেস্ট্রিকশনের সঙ্গে দেখা হয়, এগুলো করতে দেওয়া হয় না। তো এর ফলে স্থাপত্য ধীরে ধীরে কিন্তু অনেক রিজন আছে নষ্ট হয়েছে। যাই হোক, নেক্সট কি বলেছে? প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনদের মধ্যে স্তূপ নির্মাণের রীতি ছিল। বিশেষ করে বৌদ্ধরা বহু স্তূপ তৈরি করেছিল। এগুলি প্রথমে দেখতে ছিল গোলাকার, পরে অনেকটা মোচার খোলার মতো শঙ্কু আকৃতি। কিরকম স্তূপগুলো দেখতে ছিল? না মোচার খোলার মতো, প্রথমে গোলাকার, পরে ছিল মোচার খোলার মতো শঙ্কু আকৃতির ছিল। পাল রাজত্বে তৈরি স্তূপগুলো শিখরের মতো দেখতে ছিল। বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুর গ্রামে, রাজশাহীর পাহাড়পুরে, চট্টগ্রামে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামে বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে। কোন কোন জায়গায় তাহলে বৌদ্ধ স্তূপগুলো দেখতে পাওয়া যায় আমরা জানলাম? না বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুরে, আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামে। ঠিক আছে। এছাড়া চট্টগ্রামে, আমরা রাজশাহীর পাহাড়পুরে এই ধরনের স্তূপকে দেখতে পাওয়া যায় বা বৌদ্ধ স্তূপকে দেখতে পাওয়া যায়। তবে স্তূপ নির্মাণে বাংলার কোনো মৌলিক ভাবনা বিকাশ লক্ষ্য করা যায়নি। বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুকদের বাসস্থান। এটা আমরা জানি, বৌদ্ধ ভিক্ষুকরা এখানে বসবাস করত। বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র পাহাড়পুরে সোমপুরী বিহার ছিল পাল বংশের উল্লেখযোগ্য বিহার। তাহলে পাল বংশের উল্লেখযোগ্য বিহার কোথায় ছিল? না পাহাড়পুরে ছিল। নাম কি ছিল? না সোমপুরী ছিল। ওকে। মন্দিরের মধ্যে সোমপুরী বিহারের মন্দির ছিল উল্লেখযোগ্য। চারকোনা এই মন্দিরে গর্ভগৃহ
প্রদক্ষিণ পথ, মণ্ডপ, সুউচ্চ স্তম্ভ প্রভৃতি ছিল। গর্ভগৃহ বোঝো, যেটা একদম মেন মন্দির আমরা বলে থাকি, আমরা বলি না মায়ের গর্ভগৃহে প্রবেশ একটা নির্দিষ্ট সময় থাকে, সব জায়গাতেই হয়, ঠিক আছে। যেমন আমরা যখন পুরী বেড়াতে যাই, পুরীর যে আমাদের জগন্নাথ ঠাকুরের মন্দির রয়েছে, তো সেখানেও যে মেন মন্দির বা মেন যেখানে পুজো হয় সেটা সবসময় দর্শন পাওয়া যায় না। ওপর থেকে তুমি দেখতে পাবে, বা ভেতরে দর্শনে একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময় যেতে হয়। এবং একটা বছরে একটা সময় থাকে যেই সময় ওই মেন দর্শন জগন্নাথ দেবের সেটা কিন্তু বন্ধও রাখা হয়, তাই তো। তো যাই হোক, মোট কথা গর্ভগৃহের কথা বলেছে। তাহলে মন্দিরের মধ্যে সোমপুরী বিহারের মন্দির ছিল উল্লেখযোগ্য। মন্দিরটা কিরকম ছিল না, 4 কোণা ছিল। আর এই মন্দিরের গর্ভগৃহ ছিল, প্রবেশপথ ছিল, সুউচ্চ স্তম্ভ ছিল, মণ্ডপ ছিল, মানে কি কি মন্দিরে ছিল সেটা বলেছে। মন্দির নির্মাণে স্থানীয় পোড়ামাটির ইট ও কাদার গাঁথুনি ব্যবহার করা হতো। দেখো এখন যেমন আমাদের যখন বাড়িঘর তৈরি করা হয় তখন কি ব্যবহার করা হয় না, আমরা ইট ব্যবহার করা হয়। এখনো অনেক জায়গায় অনেক ধরনের পাথর ইউজ করে। তো যাই হোক, ইট ব্যবহার করা হয়, মোট কথা আমরা জানি। এছাড়া সিমেন্ট ব্যবহার করা হয়, বালি ব্যবহার করা হয়, পাথর কুচি ব্যবহার করা হয়। তো সিমেন্ট বালি ওগুলো একটা মিক্সচার তৈরি করে তবে সেটা দিয়ে একটা গাঁথনি করা হয়, তাই তো। তো আগের কিন্তু সেটা ছিল না। আগে কি ছিল না, আগে ছিল হচ্ছে পোড়ামাটির ইট। পোড়ামাটি নিশ্চয়ই বোঝো, ইট যেমন দেখতে হয় সেরকমই। তো ইট যেমন হয়, মাটিটা কাঁচা মাটিকে দিয়ে ধরো কোনো কিছু বানানোর পর সেটা শুকিয়ে যখন আগুনে পুড়িয়ে দেওয়া হয় তখন সেটা অনেক বেশি শক্ত হয়ে যায়, সেটাকে পোড়ামাটির বলা হয়। তো যাই হোক, পোড়ামাটির ইট ব্যবহার করা হতো। আর সেটাকে গাঁথনি করার জন্য কি ব্যবহার করা হতো, অর্থাৎ সেটা দিয়ে যখন দেওয়াল তৈরি হতো বা মন্দির তৈরি হতো বা বাড়ি তৈরি হতো, কি ব্যবহার করা হতো, তখন তো সিমেন্ট ছিল না। তো সেই জায়গায় কাদা ব্যবহার করতে হতো। ওকে, কাদা দিয়ে করা হতো। ক্লিয়ার? নেক্সট বলেছে পাল আমলে ভাস্করগুলি ওই আমলের শিল্পের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। পাহাড়পুর প্রত্নক্ষেত্র এর সবচেয়ে ভালো নিদর্শন পাওয়া যায়। এখানে মূল মন্দিরের গায়ে পাথরের ফলক রয়েছে যার মধ্যে স্থানীয় রীতির প্রভাব স্পষ্ট। ফলকগুলি রাধাকৃষ্ণ, যমুনা, বলরাম, শিব, বুদ্ধ, আচ্ছা, অবলোকিতেশ্বরের মূর্তি আছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে পাল আমলে যে ভাস্কর্যগুলি ছিল এই আমলের যথেষ্ট উৎকৃষ্ট প্রকৃতির ছিল। বা পাহাড়পুরে প্রত্নক্ষেত্রে যখন অনেক কিছু মাটি খুঁড়ে পাওয়া যায় না, তো কি কি পাওয়া গেছিল না, অনেক ধরনের অনেক পাথরের ফলক পাওয়া গেছিল এবং অনেক ধরনের অনেক মূর্তি পাওয়া গেছিল। আমরা তো যারা মিউজিয়ামে গেছো অনেকেই দেখেছো যে আগের যখন প্রত্নতাত্ত্বিকরা যখন হিস্ট্রি খুঁজে বার করছে, অর্থাৎ আমাদের ইতিহাসে কি ছিল, মাটি খুঁড়ে যখন কোনো জিনিস বার করেছে তার মধ্যে অনেক আমরা কৃষ্ণ মূর্তি পেয়েছি, অনেক শিব ঠাকুরের মূর্তি পাওয়া গেছে। এটা আমরা অনেকে নিজেরাও দেখেছি, তাই তো। তো সেটাই বলেছে যে কৃষ্ণ রাধাকৃষ্ণের মূর্তি, শিব ঠাকুরের মূর্তি, বৌদ্ধের মূর্তি, ঠিক আছে, এই ধরনের জিনিস কিন্তু পাওয়া গেছে। এই দেবদেবীর মধ্যে ব্রাহ্মণ্য ঐতিহ্যের প্রভাব অনেক বেশি, ঠিক আছে। পাল রাজারা নিজেরা বৌদ্ধ হলেও বৌদ্ধ ও ব্রাহ্মণ্য সংস্কৃতি উভয়ের পৃষ্ঠপোষক ছিলেন। তাহলে পাল রাজারা বৌদ্ধ ছিল, কিন্তু বৌদ্ধদেরও যেমন সম্মান করত, আবার কি করত না, তারা কিন্তু ব্রাহ্মণদেরও কিন্তু ব্রাহ্মণ্য যে সংস্কৃতি আছে তারও কিন্তু যথেষ্ট রেসপেক্ট করতো বা পৃষ্ঠপোষক ছিলেন বলতে পারি। ভাস্কর্যের মধ্যে পোড়ামাটির শিল্প দেখতে পাচ্ছ তো, আচ্ছা, পোড়ামাটির শিল্প সামগ্রীও ছিল। এগুলি ছিল স্থানীয় লোকালয় শিল্পের প্রতীক। এগুলি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ, সমাজ জীবন, ধর্মবিশ্বাস এগুলো ফুটে উঠেছে। অর্থাৎ ভাস্কর্য, অর্থাৎ যে আর্ট ওরা তৈরি করতো আগেকার মানুষ, বা পাথরের সাহায্যে মূর্তি তৈরি করতো, সেগুলোর মধ্যে কি ছিল না, তখনকার দিনের যে কালচার ছিল, মানুষের বসবাস, জীবনযাত্রা, খাওয়া দাওয়া যা যা ছিল সেটাকেই তারা তাদের ভাস্কর্যের মধ্যে তুলে ধরতো। আমরা অনেক ইলোরার গুহাচিত্র অনেক দেখেছি, বা আমরা গুহাচিত্রে অনেক কিছু পড়েছি সম্বন্ধে, আরো নিচু ক্লাসেও পড়েছি আমরা, যে উঁচু ক্লাসেও পড়বে, যে আমরা গুহার মধ্যে তাদের যে জীবনযাত্রা ছিল সেটা কিন্তু তারা খোদাই করে রাখতো। অনেক সময় কি হতো
যখন একদল গোষ্ঠী ফল টল শিকারের জন্য বা যাযাবর গোষ্ঠী বলতে পারি খাবারের উদ্দেশ্যে তারা আসতো, এক জায়গায় খাবার টাবার খেত এবং সেখানে সব যখন কোনো কিছু থাকতো না, ফুরিয়ে যেত, সেটাও কিন্তু তারা গুহা চিত্রের মধ্যে সেখানটা অঙ্কন করে যেত। যাতে বুঝতে পারে মানুষ সেই জায়গাটায় কিছু নেই। আবার কোন জায়গাটায় কি পার্টিকুলার পাওয়া যেত, অর্থাৎ ধরো কোন জায়গাটায় গেলে তারা শিকার করতে পারবে, কোন জায়গাটায় ফলমূল বেশি পাওয়া যাবে, তো সেটাও কিন্তু তার গুহা চিত্রের দিক নির্দেশ করে তারা কিন্তু তাদের চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতো গুহার গায়ে। তো এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, আমরা পড়েছি, তাই তো? যাই হোক, নেক্সট কি বলেছে, খ্রিস্টীয় একাদশ দ্বাদশ শতকের আগে আঁকা কোনো ছবি আজ আর পাওয়া যায় না। যে ছবিগুলি পাওয়া গেছে সেগুলো বৌদ্ধ ধর্মের পাণ্ডুলিপির অলঙ্করণ করার জন্য আঁকা ছিল। এই ছবিগুলি আকারে ছোট, কিন্তু এগুলো পরের যুগে অনুচিত্রের মতো সূক্ষ্ম রেখাময় নয়, বরং এগুলির সঙ্গে প্রাচীন গাত্রে আঁকা ছবির মিল ছিল। অর্থাৎ এখানে যে অনেক আঁকা ছবি পাওয়া যায়নি, আর যে ছবিগুলো কিন্তু পাওয়া গিয়েছিল সেগুলো বৌদ্ধ ধর্মের যে পাণ্ডুলিপি, সেই পাণ্ডুলিপির অলঙ্করণ করার জন্যই কিন্তু বেসিক্যালি আঁকা হয়েছিল। ওকে, এই ছবিগুলোর বেসিক্যালি কিরকম ছিল না, এই ছবিগুলো ছিল অনেকটাই ছোট, যেটা আমরা মিনি ক্রিয়েচার বলতে পারি। ওকে, আর এগুলোর প্রাচীন গাত্রে আঁকার ছবির মিল কিন্তু ছিল, মানে এগুলোর সঙ্গে প্রাচীন যুগে যে আঁকা যে ছবিগুলো তার মিল ছিল। ওকে, তো মোট কথা এতটা, এই পরের পেজে আমরা যাব, আমরা এতটা যে পড়লাম এখান থেকে বেসিক্যালি আমরা প্রশ্ন কি পেয়ে থাকি, সাধারণত আমাদের অনেক সময় প্রশ্ন এসে থাকে যে পাল যুগের স্থাপত্য শিল্প সম্পর্কে লেখো, বা পাল যুগের স্থাপত্য সম্বন্ধে যা জানো বর্ণনা করো। আমরা কি বলতে পারি না, শিল্পকলার ক্ষেত্রে পাল যুগ গুপ্ত যুগকে অনুসরণ করেছিল, তাই তো? পাল আমলে অনেকগুলো স্থাপত্যের মধ্যে উল্লেখযোগ্য কি কি ছিল না, স্তূপ ছিল, বিহার ছিল, মন্দির ছিল, এগুলো ছিল। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান, বাংলাদেশের ঢাকার আশরাফপুর, রাজশাহীতে, ঠিক আছে, চট্টগ্রামে, পাহাড়পুরে, এই সব জায়গায় কিন্তু কি ছিল না, পাল আমলে নির্মিত যে সমস্ত বৌদ্ধ স্তূপ লক্ষ্য করা গেছে তাদের কিন্তু আকৃতিটা অনেকটা কি পাওয়া গেছে না, তাদের আকৃতিটা অনেকটা ওই শিখরের আকৃতি আমরা জানতে পেরেছি। সোমপুর বিহার ছিল পাল আমলের স্থাপত্যের অন্যতম নিদর্শন ছিল। এই বিহারের মধ্যে কি কি ছিল না, এই যে বিহার ছিল, এই বিহারটার মধ্যে অনেকগুলো পোড়ামাটির যে ইট হয়, সেই ইট দিয়ে তৈরি চারকোনা মন্দির এটা ছিল। এখানে গর্ভগৃহ ছিল, তারপরে মণ্ডপ ছিল, সুউচ্চ স্তম্ভ ছিল, তারপরে প্রদক্ষিণ পথ ছিল, এই সব জিনিস কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পেরে থাকি। ঠিক আছে, নেক্সট আমাদের বলেছে পাল যুগে খ্রিস্টীয় অষ্টম নবম শতকে বরেন্দ্রভূমির ধীমান এবং তার ছেলে বিট পাল ছিলেন প্রসিদ্ধ শিল্প। এটা কিন্তু প্রশ্নে উত্তরে আমাদের মানে প্রশ্ন আসে পরীক্ষা এগেন অ্যান্ড এগেন। কি বলতে পারি আমরা, পাল যুগে খ্রিস্টীয় অষ্টম নবম শতকে বরেন্দ্রভূমির ধীমান এবং তার ছেলে বিট পাল ছিল প্রসিদ্ধ শিল্পী। তারা ধাতব শিল্পে, ভাস্কর্য ও চিত্রশিল্পের বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন। সেন রাজাদের আমলে স্থানীয় গ্রাম শাসন ব্যবস্থার অবনতি ঘটেছিল। স্থানীয় জনসাধারণের সঙ্গে রাষ্ট্রের যোগাযোগ শিথিল হয়ে পড়েছিল এবং অসংখ্য ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়েছিল। সেন আমলে লেখগুলিতে রাজ্ঞী বা রাজমনীষীদের উল্লেখ আছে, অর্থাৎ রাজ পরিবারের মহিলাদের গুরুত্ব বেড়েছিল। তাহলে আমরা জানলাম যে পাল যুগে অষ্টম আর নবম শতকে কি ছিল, বরেন্দ্রভূমির যে ধীমান এবং কে ছিল না, বিট পাল ছিলেন, অর্থাৎ ধীমানের যে পুত্র বিট পাল ছিল প্রসিদ্ধ শিল্প। তারা কি করতো না, তারা ভাস্কর্য, চিত্রকলা, ধাতব শিল্পে যথেষ্ট তাদের ভালো হাত ছিল বা তাদের কৃতিত্ব কিন্তু ছিল। সেন রাজাদের আমলে স্থানীয় গ্রামের যে শাসন ব্যবস্থা সেটা যথেষ্ট অবনতির দিকে গিয়েছিল। এই সময় কি হয়েছিল না, ছোট ছোট মানে রাষ্ট্রটা ছোট ছোট অনেক খণ্ডে কিন্তু বিভক্ত হয়ে গেছিল। সেন আমলের যে লেখগুলো, সেই
সেই লেখগুলো রাজমনীষীদের কিন্তু অনেক উল্লেখ আছে, অর্থাৎ রাজ পরিবারের যে লেডিসরা ছিল বা মহিলারা ছিল তাদের যে গুরুত্বটা ছিল সেটা কিন্তু অনেক বেড়েছিল। সমাজের সাধারণ মানুষের জীবন ছিল মোটামুটি আমরা বলতে পারি ভালো বা সচ্ছল আমরা বলতে পারি। তবে অনেক ব্যক্তি শ্রমিক কিন্তু আর্থিক অবস্থা তাদের ভালো ছিল না, তারা ভূমিহীন ছিল। ঠিক আছে, তো এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে পাল আমলের তুলনায় সেন আমলের যে বর্ণ ব্যবস্থা সেটা কিন্তু অনেক বেশি কঠোর ছিল এবং সেটার কিন্তু অনেক বেশি মানে অমানবিক আমরা বলতে পারি। ঠিক আছে, অনমনীয় যেটা বলা যেতে পারে। তো এটা কিন্তু আমরা জানলাম। ওকে, নেক্সট কি বলেছে? আচ্ছা, আমরা এতটা পর্যন্তই পড়লাম, কেন অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, একটু প্রশ্নও আমাদের নিতে হবে। তো এতটা পড়লাম, নেক্সট পার্টে আমরা এর পরের থেকে আমরা এটা কমপ্লিট করে দেবো। ওকে, যাই হোক, তাহলে এর থেকে আমরা ছোট প্রশ্ন একটু নেব। তাহলে সবার প্রথমের প্রশ্ন আমরা নিতে পারি, পাল রাজা রামপালের রাজধানী কোথায় ছিল? উত্তর আমরা লিখব রামাবতীতে। রামাবতীতে ছিল রামপালের রাজধানী, পাল রাজা। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমরা নিতে পারি, অতীশ দীপঙ্কর তিব্বতে কোন ধর্ম প্রচার করেন? উত্তর মহাযান বৌদ্ধ ধর্ম। অতীশ দীপঙ্কর তিব্বতে কোন ধর্ম প্রচার করেন? না, মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করেন। ওকে, নেক্সট প্রশ্ন। আঙ্কর ভাটের মন্দির কোথায় অবস্থিত? উত্তর কম্বোডিয়ায় অবস্থিত। কম্বোডিয়ায় অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ আশা করি। নেক্সট প্রশ্ন, বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন? উত্তর ধর্মপাল। ধর্মপাল বিক্রমশীল উপাধি গ্রহণ করেন। নেক্সট প্রশ্ন, নেক্সট দিতে পারি, কোথায় অতীশ দীপঙ্করের সমাধি আছে? কোথায় আছে? কোথায় আছে? কমেন্টস করো। সমাধি আছে কোথায়? সমাধি আছে কোথায়? অতীশ দীপঙ্করের সমাধি আছে। না, তিব্বতের রাজধানী
তিব্বতের রাজধানী লাসায়, লয়াকা দন্তস্বয়কার অন্ত্যস্ত। রাজধানী লাসা, লয়াকা দন্তস্বয়কার অন্ত্যস্ত।